আসসালামু আলাইকুম। ডারউইনে মুমিনুল হক সৌরভের কাছ থেকে আমি একটা হাফ সেঞ্চুরি অন্তত চাই। বিশেষ করে কিউরেটর কিন্তু একটা কথা বলেছেন যে ডারউইনে বেটার ব্যাটিং কন্ডিশন থাকবে, বোলারদের উইকেট তুলে নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে। সত্যি কথা বলতে মুমিনুল হক সৌরভের ক্যারিয়ারের শুরুর দিকের যে ব্যাটিংয়ের স্টাইল ছিল, ওই স্টাইলটাকে আমি বেশি পছন্দ করি এখনকার সময়কার তার ব্যাটিংয়ের ধরনের চাইতে। কারণ শুরুর দিকে তিনি টেকনিক্যালি যেমনটা ছিলেন, পরবর্তী পর্যায়ে বেটার হওয়ার জন্য টেকনিক্যাল একটা অ্যাডজাস্টমেন্ট তিনি করেছেন, যেই অ্যাডজাস্টমেন্টটা আমার কাছে মনে হয় যে মুমিনুল হকের জন্য হিতে বিপরীত হয়েছে। এখন কোচিং টেক্সট বুক অনুযায়ী চিন্তা করলে ডেফিনেটলি সেটা হয়তো বা মুমিনুল ঠিক কাজই করেছেন, কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনি দেখবেন যে ক্যারিয়ারের শুরুর দিকেও কিন্তু মুমিনুল দেশের বাইরের মাটিতে ধারাবাহিক ব্যাটিং করছিলেন, বাট এখন তিনি সেই কাজটা করতে পারেন না। দুটো ক্ষেত্রে পার্থক্যটা যদি আমি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তাহলে 2013 এবং আপনি এই সময়কার মধ্যে তার ব্যাটিং স্টান্সের পার্থক্যটা লক্ষ্য করে দেখলে সবচেয়ে বড় পার্থক্যটা দেখবেন তার ব্যাকলিফটে। প্রথমত 2013 সালের দিকে তার ব্যাকলিফটটা ছিল একটু নিচের দিকে, তার হাতের পজিশনটা তার হাঁটুর খুব কাছাকাছি জায়গায় ছিল এবং সেটা উইকেট কিপার বরাবর পয়েন্ট আউট করা থাকতো। বর্তমান সময়ে তিনি ব্যাটটাকে ধরেন একটু উপরে এবং তার ব্যাটটা আসে মূলত ফার্স্ট স্লিপের জায়গা থেকে। এখন আমি কুমার সাঙ্গাকারের একটা ভিডিও দেখেছিলাম, যেখানে কুমার সাঙ্গাকার একটা বিষয় মেনশন করেছিলেন যে আপনি যদি ব্যাটটাকে ফার্স্ট স্লিপের জায়গা থেকে আনেন, তখন অনসাইডে আপনার শটের রেঞ্জটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আপনি উইকেট কিপারের দিক থেকে আনলে আপনি অনেক কনজাস্টেড বা অনেক ন্যারো স্পেস হয়ে যায় আপনার শট খেলার জন্য। দ্যাট ইজ রাইট, কিন্তু মুমিনুলের ক্ষেত্রে যে বিষয়টা আমার কাছে পরবর্তী সময় মনে হয়েছে ব্যাকফায়ার করেছে, সেটা হচ্ছে আগে যখন তার ব্যাটের পজিশনটা টুয়ার্ডস উইকেট কিপার ছিল, তখন তার ব্যাটের ডাউন সুইংটা আসতো একেবারে উইকেট কিপার থেকে, একদম ওপর থেকে, তার শোল্ডার ডিপটা অনেক ভালো হতো। এখনকার সময়ে তার ব্যাটের ডাউন সুইংটা আসে ফ্রম দ্য ফার্স্ট স্লিপ, যেটা তার শোল্ডার ডিপটা আগের মতো অতটা প্রমিনেন্ট হয় না, শোল্ডার ডিপটা আগের মতো অত প্রমিনেন্ট হয় না এবং সেটা অনেক বেশি মাত্রায় ন্যারোয়ার থাকে, অনেক বেশি মাত্রায় কনজাস্টেড টু দ্য বডি থাকে, যেটা আমার কাছে মনে হয় তার হেড পজিশনটাকে অনেক বেশি মাত্রায় ফল করে দেয়। আপনি সাম্প্রতিক সময়ে মুমিনুল হকের আউট হওয়ার ধরনগুলো যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন পাকিস্তান সিরিজ যখন পাকিস্তানের মাটিতে বাংলাদেশ খেলতে গিয়েছিল, ওইখানে আপনি খেয়াল করে দেখবেন যে মুমিনুল হক তার, আপনি অফ স্ট্যাম্পের পাশ থেকে যদি একটা চতুর্থ স্ট্যাম্পের লাইন ধরেন, দেখবেন যে তার ব্যাটের ডাউন সুইংটা তো ন্যারো হচ্ছে, আসছে ফ্রম দ্য ফার্স্ট স্লিপ, এবং তার মাথাটা সেই লাইনটাকে ক্রস করে চলে যাচ্ছে। এবং আপনি ইন্ডিয়ার সঙ্গে সিরিজটাও যদি চিন্তা করেন, পাকিস্তানের সঙ্গে সিরিজ চিন্তা করেন, তার দুর্বলতার জায়গাটা কোথায়? তাকে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে তার প্রতি ইনকামিং কিংবা আউটগোয়িং এই টাইপের বলগুলো তাকে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, এবং যখনই তার হেড পজিশনটা ফল করে যায়, ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস মুমিনুল আসলে নিক হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত আসেন। যেটা আগে তার এই নিক হওয়ার প্রবণতার জায়গাটা কম ছিল, যখন তার ব্যাটের ডাউন সুইংটা অনেক ওপর থেকে আসতো, শোল্ডার ডিপটা অনেক বেটার হতো। এই শোল্ডার ডিপটা বেটার হওয়ার জন্য তার হেড পজিশনটা ঠিক থাকতো এবং এই নিক হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকতো, যেটা তার নিক এখন অনেক বেশি হয়। যদিও ইন্ডিয়াতে খুব সম্ভবত নাগপুর টেস্টে একটা বেটার ব্যাটিং কন্ডিশন ছিল, মুমিনুল সেখানে একটা সেঞ্চুরি করেছিলেন। ওই টেস্ট ম্যাচটাতে দেখেছিলাম যে তিনি তার হেড পজিশনটাকে সামলে নিচ্ছেন, হেড পজিশনটা ঠিক রাখছেন, যে কারণে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো তিনি ছাড়তে পারছিলেন, ভালো ওয়েতে ডিফেন্ড করতে পারছিলেন। ওই টেস্টটা তিনি সার্ভাইভ করে গেছেন। এখন অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টের কথা যদি আমরা বলি, ডারউইনে আমরা প্র্যাকটিস ম্যাচে যেমনটা দেখেছি, বোলাররা কিন্তু শর্ট লেন্থে বা ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করেন নাই। যে ম্যাচটা মানে যে ইনিংসটা বাংলাদেশ 54 বা 58 রানে অল আউট হয়েছে, ওইখানে সব বল ছিল সামনে, মুমিনুলকেও বল করা হয়েছিল সামনে, যে বল সামনের বলে তিনি আউট হয়েছেন, এবং সামনের বলে তার আউট হওয়ার পেছনে অন্যতম বড় কারণটা ছিল তার হেড পজিশনটা ফল হয়ে যাওয়া। এবং আমার কাছে কেন যেন মনে হয় যে তার এখনকার যে ব্যাটিং টেকনিক, সেই ব্যাটিং টেকনিক অনুযায়ী যখন এই পাশ থেকে ব্যাট আসছে এবং এই পাশ থেকে ব্যাট আসার পরে তিনি যখন আলটিমেটলি খেলতে যাচ্ছেন, মাথাটা পড়ে যাচ্ছে, যেটা তাকে অনেক বেশি মাত্রায় ব্যাকফায়ার করছে। সো আমি তার কাছ থেকে একটা হাফ সেঞ্চুরি অন্তত আশা করবো, বিকজ বেটার ব্যাটিং কন্ডিশন, লেন বল বা ব্যাক অফ দ্য লেন বল হয়তো বা কম হবে। হ্যাঁ, তাকে তাক করে আলাদা করে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে 4 নাম্বার স্টাম্পে অস্ট্রেলিয়ানরা বোলিং করার চেষ্টা করবে, বাট মিচেল স্টার্ক তাকে পায়েই বল করবে। তিনি ফ্লিক শট খুব ভালো খেলেন, গ্লান্স খুব ভালো খেলেন, সেটাও আমরা জানি। স্পিনার নেথান লায়ন যদি আসে, আমার মনে আছে আশ্বিন জাদেজারা খুব সম্ভবত নাগপুর টেস্টে তাকে
ব্লাইন্ড জোনে বা লেগ স্ট্যাম্পের করিডোরটাতে বল করার চেষ্টা করছিলেন এবং তিনি খুব ভালো সুইপ শটগুলো করছিলেন টুয়ার্ডস ফাইন লেগ, টুয়ার্ডস স্কোয়ার লেগ। সো এই জায়গায় নেথান লায়ন যদি বোলিং করতে আসে, আমি আশফিনের যেরকম বোলিং ক্রিয়েটিভিটির জায়গা নেথান লায়নও চিন্তা করতে পারি, লায়নও তাকে হয়তোবা এই জায়গায় এই করিডোরটায় বোলিং করতে পারেন লেগ স্টাম্প বা মিডল স্টাম্প কিংবা ব্লাইন্ড জোনটাকে লক্ষ্য করে, যেখানে হয়তোবা ঠিক এই জায়গায় লেগ স্লিপে একটা ফিল্ডারকে রেখে দেবেন কিংবা একটু ফাইন লেগটাকে কাছাকাছি রাখবেন। বাট মুমিনুল প্লেজ দ্য সুইপ শটস ভেরি ওয়েল, যে কারণে আমি আসলে অন্তত আশাবাদী হতে চাই যে মুমিনুল যদি তার মাথার অবস্থানটাকে ঠিক রাখতে পারেন তাহলে এই টেস্টে তিনি একটা হাফ সেঞ্চুরি করতেও পারেন প্রথম ইনিংসে, যেটা বাংলাদেশের জন্য আসলে খুবই দরকার। তবে আপনি আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি মুমিনুল হকের আগের ব্যাটিংয়ের ধরনটাকে বেশি পছন্দ করি, যেটা যখন তার শোল্ডার ডিপিংটা অনেক ভালো হতো, যেটা এখন আসলে আর হয় না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।